হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি হৈমন্তিকা দাস এবং WBCS এক্সিকিউটিভ হিসেবে বর্তমানে কর্মরত। ইন মাই চ্যানেল আই হ্যাভ স্টার্টেড এ ভিডিও সিরিজ রিলেটেড টু দ্য ইন্ডিয়ান পলিটি এবং এখানে আজকের যে চ্যাপ্টারটা আমরা ডিসকাশন করব দ্যাট ইজ দ্য ফান্ডামেন্টাল রাইটস অফ ইন্ডিয়া। আগের দিনের ক্লাসে অর্থাৎ পার্ট 1 অফ দ্য সিরিজ যদি আমরা ফান্ডামেন্টাল রাইটসের দেখি, সেখানে আমরা অলরেডি আর্টিকেল 12 এবং আর্টিকেল 13কে ইলাবোরেটেড ওয়েতে ডিসকাস করেছিলাম। আজকের ক্লাসে আমরা রাইট টু ইকুয়ালিটি এইখানে রিলেটেড যে সমস্ত আর্টিকেলস আছে, হোয়াট আর দ্য ইম্পর্টেন্ট প্রভিশন, দ্যাট উইল বি ডিসকাসড ইন টুডেজ ডিটেলস ইন টুডেজ ক্লাস। সো হোপফুলি you can able to learn a lot of new things and able to build a holistic understanding related to the Indian polity and related to the Laxmikanth book. So before just starting today's class, তোমরা যদি ফান্ডামেন্টাল রাইটস এর আগের ক্লাস না দেখে থাকো, যদি সিটিজেনশিপ, ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট, মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, হোয়াট আর দ্য স্যালিয়েন্ট ফিচার্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, এই পোর্শনগুলো না দেখে থাকো, প্লিজ রেফার দোজ ভিডিওস। I will give the link of those videos in the comment section and also in the I button. Please check those videos before watching today's class. So otherwise you can't able to understand the provisions or you can't able to understand deeply what is going on in the class. So with this, let's start today's class. Now this is the right to equality. এর আগের দিন আমরা দুটো ফান্ডামেন্টাল রাইটস এ ডিসকাস করেছিলাম। হোয়াট ওয়ার দোজ ফান্ডামেন্টাল রাইটস? একটা হচ্ছে আর্টিকেল 12, একটা হচ্ছে আর্টিকেল 13। আর্টিকেল 12 gives us the description or the definition of the state. So fundamental rights এ যখন এই যে ধরো স্টেট এই কথাটা উল্লেখ থাকবে যে কোনো জায়গায়, তাহলে স্টেট বলতে আমরা কি বুঝবো? নাও আর্টিকেল 13 আমরা এইখানে কি ডিসকাস করেছিলাম? The power of the Supreme Court or High Court to check the judicial validity of a law, whether a law is inconsistent or consistent with the Constitution of India and with the fundamental rights. So now start করা যাক আমাদের right to equality. Right to equality covers Article 14 to 18. সো মেনলি এখানে 14, 15, 16, 17 এবং 18 এই 5টি ফান্ডামেন্টাল রাইটস আছে, যেটা রাইট টু ইকুয়ালিটি বা সমতা বিধানের অধিকার এর মধ্যে পড়ছে। ফার্স্ট যে আর্টিকেল সেটা হচ্ছে আর্টিকেল 14। দ্যাট আর্টিকেল ইজ ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল। এখানে দেখো দুটো ক্লজ আছে। ইকুয়ালিটি বিফোর ল, দ্যাট মিনস আইনের আগে বা আইনের চোখে সবাই সমান, এবং ইকুয়াল প্রোটেকশন অফ ল, সকলেই আইনের কাছ থেকে সমান প্রোটেকশন বা সুরক্ষা পাবে। তাহলে এখান থেকে আর্টিকেল 14 কি বলা হয়েছে? স্টেট শ্যাল নট ডিনাই টু এনি পারসন ইকুয়ালিটি বিফোর দ্য ল অর দ্য ইকুয়াল প্রোটেকশন অফ ল উইদিন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া। অর্থাৎ ইন্ডিয়ান টেরিটরিতে যারা থাকবেন তাদের ক্ষেত্রে কিন্তু আইন সকলের জন্য সমানভাবে সুরক্ষা দেবে এবং সকলের কাছে প্রত্যেকটি মানুষকে ইকুয়াল হিসাবেই ট্রিট করবে। নাও দ্য প্রভিশন কনফার্স রাইটস অন অল পারসন। এখানে খুব ইম্পর্টেন্ট আর্টিকেল 14 কিন্তু দেখো বলা হয়েছে পারসনস বলা হয়েছে, দ্যাট মিনস এনি পারসন বি হি অর শি ইজ এ সিটিজেন অর he or she is a foreigner. So এটা irrespective of citizen, ইন্ডিয়ান সিটিজেন এবং ফরেনার, এই আর্টিকেল 14টা কিন্তু প্রযোজ্য। না অলসো এই যে পারসন, অল পারসনের ডেফিনেশনে লিগাল পারসনসরাও কিন্তু included, like statutory corporation, company, registered society and any other type of legal person. তাহলে হোপফুলি এটা বোঝা গেল। নাও আর্টিকেল 14 এ যে দুটো ক্লজ, একটা হচ্ছে ইকুয়ালিটি বিফোর ল, ইট ইজ টেকেন ফ্রম দ্য ব্রিটিশ কনস্টিটিউশন, ঠিক? আর ইকুয়াল প্রোটেকশন অফ ল, দিস ইজ দ্য কনসেপ্ট বরোড ফ্রম দ্য আমেরিকান কনস্টিটিউশন। হলো না? The first concept, that means equality before law,
মানে আইনের আগে সবাই সমান। এটা কি বোঝাতে চাইছে? এটা বোঝাতে চাইছে দ্য অ্যাবসেন্স অফ এনি স্পেশাল প্রিভিলেজ, অর্থাৎ কারোর ফেভারে, আমরা কোনো পার্সনের ফেভারে কোনো স্পেশাল প্রিভিলেজ কিন্তু দেয়া হবে না। আর ইকুয়াল সাবজেকশন অফ অল পার্সনস টু দ্য অর্ডিনারি ল অফ ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেড বাই দ্য অর্ডিনারি ল কোড, অর্থাৎ অর্ডিনারি যে সমস্ত ল আছে সেটা যেটা দ্বারা এই ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেট হচ্ছে সেই জায়গায় কিন্তু প্রত্যেকটা ব্যক্তিকে, প্রত্যেকটা পার্সনকে ইকুয়ালি ট্রিট করা হবে। আর একটা কি সেকেন্ড কনসেপ্ট কি ছিল? ইকুয়াল প্রোটেকশন অফ ল, যেখানে বলা হয়েছে সেটার মানে কি? দ্যাট মিনস ইকুয়াল treatment under equal circumstances both in privilege conferred and liability imposed by the law. Equal protection means কি? তাহলে সবাই কিন্তু ইকুয়াল প্রিভিলেজ এনজয় করবে, সবার কাছে ইকুয়াল লাইবিলিটিস থাকবে টু বি ইম্পোজড বাই দ্য ল। এরপর আমরা জাস্ট যাব যে এগুলো খুব বেশি দরকার নেই, আমরা দেখব there are certain exceptions related to article 14 or related to the right to equality and equal protection of law. That means in Indian constitution there are certain articles that gives special power to certain special post in the country so that they can function independently, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের সাম এক্সেপশনস আছে রাইট টু ইকুয়ালিটিস। তো এখানেই দেখো লেখা আছে দ্য রুল অফ ইকুয়ালিটি বিফোর ল ইজ নট অ্যাবসোলিউট, মানে বিকজ দেয়ার আর সাম কনস্টিটিউশনাল অ্যান্ড আদার এক্সেপশনস টু। লেটস সি হোয়াট ওয়ার দোজ এক্সেপশনস। First, Article 368, Article 361, very important. It confers certain immunities to President of India and the Governor of States. So, with the help of these Article 361, these two persons, President of India and the Governor of States, enjoy certain immunities. Kiki? Dekho. President and Governor is not answerable to any court for their exercise of duties and performance of power ডিউরিং দ্য অফিস। তার মানে অফিসে থাকাকালীন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এবং গভর্নর অফ স্টেট এরা কিন্তু কোনো লায়েবেল থাকে না টু গিভ দ্য অ্যান্সার্স টু এনি কোর্ট। ঠিক। 2 নম্বর, no criminal proceedings shall be instituted or continued against the president or the governor in any court during his term tenure of the office, মানে তাদের এগেনস্টে কোনো ক্রিমিনাল প্রসিডিং শুরু করা যাবে না। 3 নম্বর কি পয়েন্ট, নো প্রসেস ফর দ্য অ্যারেস্ট or imprisonment of the president or governor shall be issued for any court during his term of office, অর্থাৎ 1 নম্বর, সে যখন অফিসে থাকবে তার এগেনস্টে কোনো রকম ক্রিমিনাল প্রসিডিংস স্টার্ট করা যাবে না, তার এগেনস্টে কোনো রকম অ্যারেস্ট ওয়ারেন্ট বা ইমপ্রিজনমেন্ট অর্ডারও জারি করা যাবে না, এটা লেখা আছে। এবং 4 নম্বর ইমিউনিটি কি, নো সিভিল প্রসিডিংস, নট অনলি দ্য ক্রিমিনাল প্রসিডিংস বাট এনি কাইন্ড অফ সিভিল প্রসিডিং ক্যান বি ইনিশিয়েটেড এগেনস্ট প্রেসিডেন্ট অ্যান্ড দ্য গভর্নর অফ স্টেট, এবং সেটা যদি করতে হয় তাহলে আনটিল দ্য এক্সপাইরেশন অফ 2 months period after notice has been delivered to him, শুধু তাহলে কিন্তু সিভিল প্রসিডিংস ক্যান অনলি বি ইনিশিয়েটেড আফটার গিভিং অর আফটার দ্য এক্সপায়ারি টাইম অফ 2 months। 2 months কি, নোটিশ সার্ভ করতে হবে তাকে যে এই বিষয়ের জন্য এই ব্যাকগ্রাউন্ডে এবং এটার উপর ভিত্তি করে আপনার এগেনস্টে সিভিল প্রসিডিংস শুরু করা যাচ্ছে। হয়তো বোঝা গেল। নেক্সট এখানে বলা হচ্ছে আর্টিকেল 361A, যেখানে বলা হচ্ছে নো পারসন শ্যাল বি লায়েবল to any civil or criminal proceedings in any court in respect of publication in a newspaper of a substantially true report of any proceedings of either house of the parliament or either house of the legislature of the state। এখানে 2 নম্বর ক্লজে কি বোঝাতে চেয়েছে যে পার্লামেন্ট অর স্টেট লেজিসলেচারে যদি কোনো সাবস্ট্যান্সিয়াল একটা রিপোর্ট পাওয়া যায় বা এখানের কোনো একটা প্রসিডিংস নিয়ে একটা ট্রু রিপোর্ট কোনো ব্যক্তি যদি নিউজ পেপারে পাবলিশ করে তাহলে তার এগেনস্টে কোনো সিভিল বা ক্রিমিনাল প্রসিডিংস আনা যাবে না। নেক্সট 3 নম্বর, মেম্বার অফ দ্য পার্লামেন্ট মিনস এমপি, তারা কিন্তু কোনো প্রসিডিংসের জন্য লায়েবেল থাকবেন না ইন এনি কোর্ট উইথ রেসপেক্ট টু এনিথিং সেড অর এনি ভোট গিভেন বাই হিম ইন দ্য পার্লামেন্ট অর এনি কমিটি দেয়ার অফ। পার্লামেন্ট এবং তথা পার্লামেন্টের বিভিন্ন যে কমিটি থাকে সেখানে যদি কোনো এমপি তার নিজের
বুদ্ধিতে বা তার নিজের চিন্তা ভাবনার দ্বারা কোনো প্রসিডিংসে কোনো কিছু বলে থাকেন বা কোনো কিছু ফেভারে বা তার এগেনস্টে ভোট দিয়ে থাকেন, তাহলে সেই অ্যাক্টিভিটির জন্য তিনি কিন্তু লায়াবেল থাকবেন না কোর্টে। এটা কোন আর্টিকেলে বলা হয়েছে? এটা আর্টিকেল 105-এ বলা হয়েছে। নেক্সট 4, সেটা হচ্ছে রিলেটেড টু দ্য এমএলএ। সিমিলারলি এমএলএ দের জন্য যে আর্টিকেলটা আছে সেটি হচ্ছে 194 আর্টিকেল। এখানে বলা হয়েছে এমএলএরা কিন্তু লায়াবেল থাকবেন না তাদের কোনো অ্যাকশন ইন দ্য স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা স্টেট লেজিসলেটিভ কাউন্সিলে। নেক্সট, এটা খুব ইম্পর্টেন্ট, স্টার মার্কিং দিয়ে রাখো, কোয়েশ্চেন্স এসছে, সেটি হচ্ছে আর্টিকেল 31C। আর্টিকেল 31C ইজ অ্যান এক্সেপশন টু আর্টিকেল 14। আর্টিকেল 14 কি? আর্টিকেল 14 মিনস ইকুয়ালিটি, দ্যাট মিনস ইকুয়াল কভারেজ টু এভরি পিপল, ঠিক? কিন্তু 31C কিছু বলা হয়েছে যে স্টেট in order to implement some provisions present in the DPSP, বলা হচ্ছে ডিপিএসপির দুটো ক্লজ, আর্টিকেল 39 এর ক্লজ বি এবং আর্টিকেল 39 এর ক্লজ সি, এই দুটো যদি ইমপ্লিমেন্ট করতে চায় তখন যদি ইকুয়াল ট্রিটমেন্ট অফ দ্য পিপল না হয় সেটা কিন্তু ভায়োলেটিভ অফ আর্টিকেল 14 হবে না। এবার আমরা রিড করি। It provides, that means Article 31C provides that any law made by the state for implementing the directive principles contained in Article or Clause B and Clause C of Article 39, that means 39B and C, can't be challenged on the ground that they are violative of Article 14. তার মানে সুপ্রিম কোর্ট বলেছে where Article 31C comes in, Article 14 goes out, অর্থাৎ 31C এর কথা হলে 14 কে কিন্তু আমরা নেগলেক্ট করব। এছাড়া আর্টিকেল 14 এর এগেনস্টে সাম স্পেশাল ইমিউনিটিজ আর এনজয়েড বাই ফরেন সোভারেন্স লাইক রুলার্স, অ্যাম্বাসাডার্স, ডিপ্লোম্যাটস, দে এনজয় সার্টেন ইমিউনিটিজ ফ্রম ক্রিমিনাল অ্যান্ড দ্য সিভিল প্রসিডিংস। And also the United Nations organization, its agencies, the members of the United Nations organizations, they also enjoy the diplomatic immunity and which can't be considered as the violation of the Article 14. So Article 14 থেকে যাবতীয় জিনিসটা আমি তোমাদের বলে দিলাম। Now comes to the next article under the right to equality, that is Article 15, সেটা হচ্ছে কি? Prohibition of discrimination on certain grounds। এখানে কি বলা হয়েছে? আর্টিকেল 15 মিনস ইট প্রোভাইডস দ্য স্টেট কি স্টেট শ্যাল নট ডিসক্রিমিনেট এগেনস্ট এনি সিটিজেন অন দ্য গ্রাউন্ডস অনলি অফ, এই টার্মটা দেখো, রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স অ্যান্ড প্লেস অফ বার্থ। অর্থাৎ এখানে দুটো ক্রুশিয়াল ওয়ার্ডস এখানে মেনশন আছে, এক নম্বর ডিসক্রিমিনেশন আর একটা হচ্ছে অনলি। মানে ডিসক্রিমিনেশন শুধুমাত্র অনলি এই 6টা গ্রাউন্ড, অর্থাৎ রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স আর প্লেস অফ বার্থ, 5টা গ্রাউন্ডে এই ডিসক্রিমিনেশন স্টেটকে করতে বারণ করা হয়েছে। অর্থাৎ স্টেট ক্যান ডিসক্রিমিনেট অন আদার গ্রাউন্ডস হুইচ ইজ নট মেনশন ইন আর্টিকেল 15। সো বোঝা গেল। সেকেন্ড প্রভিশন অফ দ্য আর্টিকেল 15, দেখো অ্যাকচুয়ালি এটা আর্টিকেল 15 এর সাব ক্লজ 1। এবার আর্টিকেল 15 এর সাব ক্লজ 2 যদি আমরা দেখি তাহলে দেখব সেখানে বলা হয়েছে নো সিটিজেন শ্যাল বি সাবজেক্টেড টু এনি ডিসেবিলিটি, লায়াবিলিটি, রেস্ট্রিকশন অর কন্ডিশন অন গ্রাউন্ডস অনলি অফ রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স অর প্লেস অফ বার্থ। অর্থাৎ কোনো সিটিজেনকে যিনি কিন্তু সাবজেক্টেড টু, যার কোনো ডিসেবিলিটি আছে, লায়াবিলিটি আছে, রেস্ট্রিকশন আছে, তাদেরকে অ্যাক্সেস থেকে ডিনাই করা যাবে না। কিসের অ্যাক্সেস? অ্যাক্সেস টু শপ, পাবলিক রেস্টুরেন্ট, হোটেল, প্লেস অফ পাবলিক এন্টারটেনমেন্ট এটসেট্রা। আর কি নো সিটিজেন কান বি ডিনাইড, এটা কি? দ্য ইউজ অফ ওয়েল, ট্যাঙ্ক, বাথিং ঘাট, রোড অ্যান্ড দ্য প্লেসেস অফ পাবলিক রিসর্ট মেনটেন হোললি অর পার্টলি বাই দ্য স্টেট ফান্ড অ্যান্ড ডেডিকেটেড টু দ্য ইউজ অফ দ্য জেনারেল পাবলিক। এইটুখানি আমাদের পড়ার দরকার আছে। বলা হয়েছে তার মানে সিটিজেন যাদের ধরো কোনো ডিসেবিলিটি আছে, লায়াবিলিটি আছে, রেস্ট্রিকশনস আছে এবং এই ধরনের গ্রাউন্ডকে বেস করে কোনো সিটিজেনকে শপ, পাবলিক রেস্টুরেন্ট, হোটেল, প্লেস অফ পাবলিক এন্টারটেনমেন্টে অ্যাক্সেস দেয়া যাবে, মানে অ্যাক্সেস না দেয়া যাবে না, অর্থাৎ তাদের অ্যাক্সেস দিতে হবে। সেকেন্ড, যে পাবলিক ফান্ডে যদি
জেনারেল পাবলিকের ইউজের জন্য স্টেটের থেকে হোললি বা পার্টলি মেনটেন করা হচ্ছে এরকম কোনো ওয়েল, ট্যাঙ্ক, বাথিং ঘাট বা রোড থাকে, সেই রোডগুলোতেও কিন্তু প্রত্যেকটা ব্যক্তিকে ইকুয়াল অ্যাক্সেস দিতে হবে। নাও কামিং টু দ্য নেক্সট পার্ট অফ দ্য আর্টিকেল 15, সেটাই বলা হচ্ছে সার্টেন রেস্ট্রিকশনস অ্যান্ড দ্য প্রহিবিশন আছে, যেখানে তার মানে স্টেট কিন্তু ডিসক্রিমিনেট করতে পারবে অন দ্য গ্রাউন্ড অফ রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স অ্যান্ড প্লেস অফ বার্থ। হোয়াট আর দোজ প্রভিশনস? এটা হচ্ছে দেখো 4টে প্রভিশন আছে। ফার্স্ট, স্টেটকে কিন্তু অ্যালাউ করা হচ্ছে টু মেক সাম স্পেশাল প্রভিশন, কাদের জন্য? ফর উইমেন অ্যান্ড ফর চিলড্রেন। অর্থাৎ স্টেট কিন্তু দেখো এখানে তার মানে সেক্সের গ্রাউন্ডে অর্থাৎ উইমেনদের কিন্তু স্পেশাল প্রভিশনস দেয়া যেতে পারে, সেটা কিন্তু ভায়োলেটিভ অফ 15 হবে না, সেটা 15 আর্টিকেলেই লেখা আছে। অর্থাৎ যেরকম কিন্তু রিজার্ভেশন অফ সিটস ফর উইমেন ইন দ্য লোকাল বডি, প্রভিশন ফর ফ্রি এডুকেশন ফর চিলড্রেন, এগুলো কিন্তু আমরা স্টেট কিন্তু আনতে পারে। কিসের জন্য? টু এম্পাওয়ার অ্যান্ড টু ব্রিং ইকুয়ালিটি অ্যামং উইমেন অ্যান্ড চিলড্রেন। সেকেন্ড, state is permitted to bring law and as to make special provision কিসের জন্য? for the advancement of socially and educationally backward class of citizen, অর্থাৎ যারা সোশ্যালি এবং এডুকেশনালি ব্যাকওয়ার্ড এবং ফর দ্য শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইবস, তারা কিন্তু স্পেশাল প্রভিশনস আনতে পারে। নেক্সট, যেটা থার্ড স্পেশাল প্রভিশনস আনতে পারে স্টেট, সেটা হচ্ছে ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ এনি সোশ্যালি অ্যান্ড এডুকেশনালি ব্যাকওয়ার্ড ক্লাসেস অফ সিটিজেন অর ফর দ্য শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইবস রিগার্ডিং দেয়ার অ্যাডমিশন টু এডুকেশনাল ইনস্টিটিউশন ইনক্লুডিং দ্য প্রাইভেট এডুকেশনাল ইনস্টিটিউশন। অর্থাৎ যে কোনো এডুকেশনাল ইনস্টিটিউটে, প্রাইভেট এডুকেশনাল ইনস্টিটিউটে স্টেট কিন্তু চাইলে যারা সোশ্যালি এডুকেশনালি ব্যাকওয়ার্ড, যারা শিডিউল কাস্ট অ্যান্ড যারা শিডিউল ট্রাইবস, তাদের জন্য কিন্তু স্পেশাল কিছু প্রভিশন আনতে পারে অ্যাডমিশন রিলেটেড। নেক্সট, যেটা লাস্ট প্রভিশন আছে উইথ রিগার্ড টু আর্টিকেল 15, সেটা হচ্ছে স্টেটকে এম্পাওয়ার করা হয়েছে টু মেক এনি স্পেশাল প্রভিশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ ইকোনমিক্যালি উইকার সেকশনস অফ দ্য সিটিজেন, এবং তার মানে এখানে কিন্তু ইডব্লিউএস অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশনস এর কথা বলা হয়েছে। অ্যান্ড দ্য স্টেট ইজ অ্যালাউড টু মেক এ প্রভিশন ফর রিজার্ভেশন আপ টু 10% অফ seats for such sections in admission to educational institution including private educational institution aided or unaided by the state except the minority educational institute। অর্থাৎ এখানে বলা হয়েছে ইডব্লিউএস এর জন্য ম্যাক্সিমাম 10% সিট কিন্তু রিজার্ভ করার কথা বলা হতে পারে টু হুইচ টাইপ অফ এডুকেশনাল ইনস্টিটিউট? প্রাইভেট এডুকেশনাল ইনস্টিটিউট, এডেড এডুকেশনাল ইনস্টিটিউট অর আনএডেড স্টেট গভর্নমেন্ট ইনস্টিটিউট। শুধুমাত্র এখানে কিন্তু মাইনরিটি এডুকেশনাল ইনস্টিটিউটকে বাদ দেওয়া হয়েছে। হোপফুলি এভরিথিং ইজ ক্লিয়ার টু অল অফ ইউ। নেক্সট যেটা বলা হয়েছে রিজার্ভেশন অফ ওবিসি ইন এডুকেশনাল ইনস্টিটিউট, যেটা আমরা দেখলাম 93rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2005 দ্বারা ইন্ট্রোডিউস করা হয়েছে। তো সেখানে কি বলা হয়েছে? In order to give effect to the provision, the center enacted Central Educational Institution Reservation in Admission Act 2006, providing a quota of 27% for candidates belonging to other backward class in all central higher educational institute including IIT, IIM, etc. So এখানে 93rd Amendment Act 2005 কে আনা হয় এবং সেই আনার মাধ্যমে এই যে ক্লজ সি এটাকে অ্যাড করা হয় কি, যে এডুকেশনাল ইনস্টিটিউটে সোশ্যাল এবং ইকোনমিক যারা ব্যাকওয়ার্ড তাদের জন্য কিন্তু প্রাইভেট এডুকেশনাল ইনস্টিটিউটে রিজার্ভেশন রাখা যাবে। তো হোপফুলি ক্লিয়ার। এর পরের যে পোর্শনগুলো এগুলো পড়ার দরকার নেই। এবং রিজার্ভেশন যেটা ইডব্লিউএস এর জন্য যে রিজার্ভেশন, একটা হচ্ছে ওবিসি রিজার্ভেশন, সেটা হচ্ছে 95th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দিয়ে আনা হয়েছে, যেটা এখানে অলরেডি লেখা, 93rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দিয়ে আনা হয়েছে। এবং যেটা ইডব্লিউএস দের রিজার্ভেশন সেটা কোনটা দিয়ে আনা হয়েছে? সেটা কিন্তু 103rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দিয়ে আনা হয়েছে। তাহলে তোমরা মনে রাখবে 93 অ্যান্ড তার 10 পরে অর্থাৎ 103 নম্বর অ্যামেন্ডমেন্ট দিয়ে ইডব্লিউএস দের আনা হয়েছে।
পরীক্ষায় তোমরা যদি দেখতে চাও যে ইডব্লিউএস এর ক্রাইটেরিয়া কি, দিস আর দ্য 4 ক্রাইটেরিয়াস, যেখানে 5 একর্স এগ্রিকালচারাল ল্যান্ড থাকতে হয়, রেসিডেন্সিয়াল ফ্ল্যাট অফ 1000 স্কোয়ার ফুট অ্যান্ড অ্যাবাভ, residential plot of 100 square years and above in notified municipalities, আর একটা হচ্ছে residential plot of 200 square yard and above in the area other than the notified municipal area. এটা তোমরা জাস্ট যারা ইন্টারভিউ চাইছো দিতে বা ইডব্লিউএস নিয়ে অ্যাপ্লিকেশন করতে চাইছো তোমরা এই ক্রাইটেরিয়াটা দেখে নিতে পারো। নেক্সট আমরা যেটা পড়বো, ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন দ্য পাবলিক এমপ্লয়মেন্ট, অর্থাৎ চাকরির ক্ষেত্রে সবাইকে ইকুয়াল অধিকার দিতে হবে, এটা আর্টিকেল 16 বলা হয়েছে। দেখো আর্টিকেল 16 কি বলেছে, ইট প্রোভাইডস ইকুয়ালিটি অফ অপরচুনিটি ফর অল সিটিজেন্স ইন ম্যাটার অফ এমপ্লয়মেন্ট অর অ্যাপয়েন্টমেন্ট টু এনি অফিস আন্ডার দ্য স্টেট। ঠিক, এখানে কি বলা হয়েছে, নো সিটিজেন ক্যান বি ডিসক্রিমিনেটেড এগেনস্ট অর বি ইনএলিজিবল ফর এনি এমপ্লয়মেন্ট অর অফিস আন্ডার দ্য স্টেট অন গ্রাউন্ডস অফ অনলি রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স, ডিসেন্ট অ্যান্ড প্লেস অফ বার্থ অর রেসিডেন্ট। অর্থাৎ এই গ্রাউন্ডগুলোতে কোনো ডিসক্রিমিনেশন করা যাবে না when the state is going to employ any citizen in any public office। ঠিক, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখানে 4টে এক্সেপশনস আছে, 4 exceptions to the general rule of equality under Article 16। কি কি আছে দেখো, 1 নম্বর, পার্লামেন্ট ক্যান প্রেসক্রাইব রেসিডেন্স অ্যাজ এ কন্ডিশন ফর সার্টেন এমপ্লয়মেন্ট। অর্থাৎ এই যে বলা হয়েছে প্লেস অফ বার্থ, অর্থাৎ কে কোথায় জন্মেছে তার ভিত্তিতে চাকরি দেওয়া হবে না, সেই জায়গার কন্ট্রাডিকশনে বলা হয়েছে পার্লামেন্ট কিন্তু স্পেশাল ল বানিয়ে, রুল বানিয়ে বলতে পারে residence can be one of the cause or one of the criteria to give certain appointment or employment। যেরকম পাবলিক এমপ্লয়মেন্ট অ্যাক্ট 1957 এক্সপায়ার্ড করেছিল 1974-এ, এবং দেয়ার ইজ নো সাচ প্রভিশন ফর এনি স্টেট এক্সেপ্ট অন্ধ্রপ্রদেশ অ্যান্ড তেলেঙ্গানা। বলা হয়েছে যে এখন পর্যন্ত অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায় এই ধরনের কিছু ল রয়ে গেছে, যেটা শুধুমাত্র ওই স্টেটের বা ওইখানের একটা পার্টিকুলার রেসিডেন্ট হলেই সেই চাকরিতে অ্যাপ্লাই করতে পারবে বা সেই পাবলিক এমপ্লয়মেন্ট নিতে পারবে। নেক্সট যে ক্লজটা সেটা হচ্ছে, স্টেট ক্যান প্রোভাইড রিজার্ভেশন ফর অ্যাপয়েন্টমেন্ট অর পোস্ট ইন ফেভার অফ এনি ব্যাকওয়ার্ড ক্লাস নট অ্যাডিকুয়েটলি রিপ্রেজেন্টেটেড ইন দ্য স্টেট সার্ভিস। অর্থাৎ একটা স্টেটের সার্ভিসে যারা ব্যাকওয়ার্ড সেকশন তাদের যদি রিপ্রেজেন্টেশন অ্যাডিকুয়েট না হয়, ইন দ্যাট সিনারিও স্টেট ক্যান প্রোভাইড দ্য রিজার্ভেশন ফর দেম ইন উইথ রেসপেক্ট টু দ্য অ্যাপয়েন্টমেন্ট। দ্য নেক্সট থিং ইজ দ্যাট ল তৈরি করা যেতে পারে কিসের জন্য, ইন অর্ডার টু, এই যে রিলিজিয়াস এবং ডিনোমিনেশনাল ইনস্টিটিউটে যদি কোনো মেম্বার হতে হয় পার্টিকুলার, সেই ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট কিন্তু একটা পার্টিকুলার রিলিজিয়ানকে স্পেসিফাই করতে পারে যে সেই পার্টিকুলার রিলিজিয়ানের মেম্বাররাই বা মানুষরাই কিন্তু সেই রিলিজিয়াস পোস্টটাকে হোল্ড করতে পারে। সো রিলিজিয়াস গ্রাউন্ডটাকে ভেঙে এখানে একটা স্পেশাল প্রভিশন ঢোকানো হয়েছে। এবং লাস্ট যে প্রভিশন সেটা হচ্ছে, দেখো, স্টেট ইজ পারমিটেড টু মেক এ প্রভিশন ফর দ্য রিজার্ভেশন অফ আপ টু 10% ইন ফেভার অফ ইকোনমিক্যালি উইকার সেকশনস অফ দ্য সিটিজেন, যেটা 103rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে ঢোকানো হয়, যে 10% ইডব্লিউএস এর রিজার্ভেশন সেটা কিন্তু স্টেট কিন্তু চাইলে আনতে পারে, কিসের জন্য, চাকরিতে রিজার্ভেশনের জন্য, অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে। এরপর এই যে মন্ডল কমিশন, জাস্ট এটা দেখে রাখবে, 1979-এ ফ্যাকচুয়াল ইনফরমেশন দিতে পারে, মোরারজি দেশাই গভর্নমেন্ট অ্যাপয়েন্ট করেছিলেন সেকেন্ড ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অফ বিপি মন্ডল। এটা বিপি মন্ডল কোন আর্টিকেলের ভিত্তিতে অ্যাপয়েন্ট হয়েছিলেন, আর্টিকেল 340 কি বলা হয়, 340 বলা হয় পার্লামেন্ট হ্যাজ দ্য রাইট টু অ্যাপয়েন্ট এ কমিশন টু স্ক্রুটিনাইজ দ্য কারেন্ট সিচুয়েশন অফ দ্য ব্যাকওয়ার্ড ক্লাস ইন দ্য সোসাইটি। ঠিক, এরপর এই কমিশন কিন্তু তার রিপোর্ট সাবমিট করেছিল 1980-তে এবং দেখিয়েছিল at that time 3743 কাস্ট were there who were socially and educationally backward, এবং তাদের জন্য রেকমেন্ড করেছিলেন যে যেন 27% রিজার্ভেশন দেওয়া হয় গভর্নমেন্ট জবে। সেইটার উপর ভিত্তি করে 1990-তে ভিভি সিং গভর্নমেন্ট কিন্তু ডিক্লেয়ার করেছিলেন 27% রিজার্ভেশন অফ ওবিসি ইন দ্য গভর্নমেন্ট জব। কিন্তু 1991-এ যখন নরসিমহা রাও গভর্নমেন্ট আসে, তারা কিন্তু এই ডিক্লারেশনে দুটো চেঞ্জ আনে। কি চেঞ্জ,
তারা বলেছিল প্রেফারেন্স টু দ্য পুয়ার সেকশনস অফ দ্য ওবিসি ইন 27% কোটা। তারা কিন্তু বলেছিল 27% কোটা থাকবে, কিন্তু সেক্ষেত্রে আমাদের 27% কোটা মেনটেন করার জন্য আমরা বেছে নেব পুয়ার সেকশনস অফ দ্য ওবিসি, অর্থাৎ আদার ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে যারা পুয়ার সেকশন, অর্থাৎ দে ব্রট দ্য ইকোনমিক ক্রাইটেরিয়া টু গিভ দ্য রিজার্ভেশন। কারেক্ট। আর একটা বলেছিল, আর একটা আমরা নতুন রিজার্ভেশন আনবো, দ্যাট ইজ 10% রিজার্ভেশন কাদের জন্য? পুয়ার ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড সেকশনস অফ দ্য হায়ার কাস্ট, মানে যা 1992 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 তে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট বলেছিলেন যে থারালি এক্সামাইন করেছিলেন এই আর্টিকেল 16 সাবক্লজ 4, এবং কোর্ট কিন্তু রিজেক্ট করেছিলেন অ্যাডিশনাল রিজার্ভেশন যেটা 10% দেওয়ার কথা নরসিমহা রাও বলেছিল সেই জায়গাটা, এবং কিন্তু সেকেন্ড যেটা ওবিসির যে পুরা সেকশন আইডেন্টিফিকেশন এবং 27% রিজার্ভেশন সেটাকে সাপোর্ট করেছিল। এর পরের পোর্শনগুলো আর পড়ার দরকার। সরি ফর দ্য ইন্টারাপশন। দেখো মন্ডল কেস 1992 এর পর আর পরের পোর্শনসগুলো পড়ার দরকার নেই, উই ক্যান স্কিপ দিস অ্যান্ড মুভিং টু দ্য নেক্সট phase or the next article, that means abolition of untouchability, article 17. আর্টিকেল 17 কি বলা হয়েছে? আনটাচেবিলিটি অর্থাৎ অস্পৃশ্যতাকে বর্জন করার কথা বলা হয়েছে এবং ফরবিডস ইটস প্র্যাকটিস ইন এনি ফর্ম। এখান থেকে দেখো বলা হয়েছে যে 1976-এ আনটাচেবিলিটি অফেন্স অ্যাক্ট 1955-কে রিপ্লেস করা হয় এবং কম্প্রিহেন্সিভলি ইট ওয়াজ অ্যামেন্ডেড অ্যান্ড রিনেমড অ্যাজ প্রোটেকশন অফ সিভিল রাইটস অ্যাক্ট 1955। তো 1955-এর তার মানে আনটাচেবিলিটি অ্যাক্ট প্রথম এসছিল এবং সেটাকে কিন্তু রিনেম করা হয় ইন দ্য ইয়ার অফ 1976 কি প্রোটেকশন অফ সিভিল রাইটস অ্যাক্ট। তো সেই জায়গায় দেখা হয় যে বলা হয় with this amendment it enlarged the scope and make the penal provisions more stringent। তো এটাই ছিল আর্টিকেল 17। জাস্ট মনে রাখবে আর্টিকেল 17 is associated with untouchability. Now the last article under right to equality is the article 18 which talks about the abolition of titles. Titles থেকে কি বলা হয়েছে? It prohibits the state from conferring any title. কি টাইটেল? সেই টাইটেল কিন্তু মিলিটারি কোনো টাইটেল না বা একাডেমিক ডিস্টিংশন নয়। দ্যাট মিনস আমরা অনেক সময় পিএইচডি বা ডক্টরেট টাইটেল দিই, তো মিলিটারিতে জেনারেল এই ধরনের যে মানে টাইটেল থাকে সেইগুলো বাদ দিয়ে স্টেট কিন্তু জেনারিক কোনো টাইটেল কোনো কাকে দিতে পারবে না, কোনো বডিকে দিতে পারবে না, ওয়েদার এ সিটিজেন অর এ ফরেনার। কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তি, সে সিটিজেন হতে পারে, ফরেনার হতে পারে, বা কোনো একটা অর্গানাইজেশন বা বডি তাকে কোনো স্পেসিফিক টাইটেল কনফার করতে পারে না। নেক্সট, ইট প্রহিবিটস এ সিটিজেন অফ ইন্ডিয়া ফ্রম অ্যাকসেপ্টিং এনি টাইটেল ফ্রম এনি ফরেন স্টেটস। তার মানে একটা কোনো ফরেন স্টেট থেকে কোনো একজন সিটিজেন অফ ইন্ডিয়া কান্ট অ্যাকসেপ্ট এনি টাইটেল। এবং সি, the foreigner holding any office of profit or trust under the state cannot accept any title from any foreign state without the consent of the president. That means আমাদের ইন্ডিয়ান যদি সিটিজেন হয় সে তো টাইটেল অ্যাকসেপ্ট করতে পারবেই না ফ্রম দ্য ফরেন কান্ট্রি, কিন্তু যদি কোনো ফরেনার আমাদের স্টেটে, আমাদের ইন্ডিয়াতে কোনো ট্রাস্ট বা অফিস অফ প্রফিট হোল্ড করে, সেও কিন্তু কোনো ফরেন স্টেট থেকে টাইটেল নেওয়ার আগে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট স্পেশালি দ্য প্রেসিডেন্টের থেকে তাকে পারমিশন নিতে হবে। নেক্সট বলা হয়েছে নো সিটিজেন অর ফরেনার হোল্ডিং এনি অফিস অফ প্রফিট অর ট্রাস্ট আন্ডার দ্য স্টেট ইজ টু অ্যাকসেপ্ট এনি প্রেজেন্ট emoluments office from or under any foreign state without the consent of the president। অর্থাৎ প্রেসিডেন্টের পারমিশন ছাড়া কোনো সিটিজেন বা ফরেনার যিনি কিনা আমাদের স্টেটের একটা অফিস অফ প্রফিট হোল্ড করছেন বা ট্রাস্ট হোল্ড করছেন, তারা কোনো ধরনের গিফট, এমলুমেন্টস, প্রেজেন্ট এগুলো অ্যাকসেপ্ট করতে পারবেন না।
এই জায়গায় একটা ইম্পর্টেন্ট মেনশন আছে, দেখো, ইট ইজ ক্লিয়ারলি মেনশন ইন দ্য আর্টিকেল যে হেরিডিটারি টাইটেল যেটা বংশ পরম্পরায় চলে আসছে, যেরকম মহারাজা, রাজবাহাদুর, রায় বাহাদুর, রায় সাহেব, দেওয়ান, এই ধরনের যে টাইটেল কলোনিয়াল যে সমস্ত স্টেটে কনফার করা হতো সেটা কিন্তু আর্টিকেল ব্যান দ্বারা ব্যান করে দেওয়া হয়েছে। নেক্সট 1996-এ কিন্তু সুপ্রিম কোর্ট একটা ভার্ডিক্ট দেয় to give the constitutional validity regarding the national awards like Bharat Ratna, Padma Vibhushan, Padma Bhushan, Padma Shri. এই যে আমাদের হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ডস গুলো দেয়া হয় কান্ট্রিতে, সেগুলো কিন্তু টাইটেলের আওতায় পড়ছে না, এমনটাই জানিয়েছিল সুপ্রিম কোর্ট ইন দ্য ইয়ার অফ 1996। ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখো, এই যে ন্যাশনাল অ্যাওয়ার্ডস ইনক্লুডিং ভারত রত্ন এবং পদ্মা অ্যাওয়ার্ড, সেটা কনস্টিটিউট করা হয়েছিল 1954-এ, কিন্তু জনতা পার্টি গভর্নমেন্ট হেডেড বাই মোরারজি দেশাই এটাকে কিন্তু ডিসকন্টিনিউড করেছিল ইন দ্য 1977, এবং সেটা কিন্তু রিভাইভ করা হয় 1980-তে বাই দ্য ইন্দিরা গান্ধী গভর্নমেন্ট। হোপফুলি এটা সব জায়গাটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। নেক্সট যে ক্লাস হবে আমাদের পার্ট 3 অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস, সেখানে আমরা রাইট টু ফ্রিডম আর্টিকেল 19 থেকে স্টার্ট করব, ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু আজকের জন্য রাইট টু ইকুয়ালিটি পর্যন্তই থাক, অনেকটা পড়ানো হয়ে গেছে। আমরা শিখলাম 14, 15, 16, 17 অ্যান্ড 18 নাম্বার আর্টিকেল। তো কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, জয়েন করো আমার টেলিগ্রাম চ্যানেল টু গেট দ্য আপডেটস রিলেটেড টু এডুকেশনাল ভিডিওস। আর তোমরা যদি কেউ ডেডিকেটেড প্রিপারেশন নিতে চাও, holistic guidance নিতে চাও for preparing for civil service examination and other clerkship miscellaneous examination, then reach out me. আমাকে এই ইমেল আইডিতে মেল করো এবং তারপর আমরা অ্যাকর্ডিংলি কমিউনিকেট করে নেব। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো থেকো তোমরা, এবং নেক্সট ভিডিওতে আমরা পরের পার্টটা কন্টিনিউ